নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যারা ইডি এবং সিবিআই কভার করেন, যে সমস্ত সাংবাদিকরা, তাদের সঙ্গে কয়েকদিন ধরে কথা বলছিলাম। তারা বললেন, দাদা দেখুন, একটা বড় উইকেট যে কোনো মুহূর্তে পড়বে। আমি বললাম, বড় উইকেট মানে কি বলতে চাইছো তোমরা? বললো, ওই যে পার্থ বালুর মতো ওই রকম একটা উইকেট পড়ার সম্ভাবনা ক্রমশ তীব্র হচ্ছে। তারা কতগুলো কারণ ব্যাখ্যা করলেন। তারপরে আমি নিজের মতো করে অনুসন্ধান করলাম। তার থেকে যে নির্যাসটা বেরিয়ে আসছে, তাতে মনে হচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতি এবার ইডি কিন্তু ছেড়ে কথা বলবে না। দেখুন, সল্টলেকের অয়নশীলের অফিসে তল্লাশি করতে গিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির হদিশ পায়। তারপর সিবিআই তদন্তের নির্দেশ হয়। আর্থিক দুর্নীতি যেহেতু আছে, মানি লন্ডারিং এর অভিযোগ যেহেতু আছে, তা ইডি সেই তদন্তে যুক্ত হয়। 2024 সালের 12ই জানুয়ারি রাজ্যের দমকল মন্ত্রী, বিধাননগরের দাপুটে বিধায়ক সুজিত বসুর বাড়িতে ইডি টানা তল্লাশি করে। এককালে তারা আত্মসহায়ক, এখন সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সুজিত বাবুর কার্যত ডান হাত। নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি হয়, প্রচুর ডকুমেন্ট সিজ করা হয়। তারপর কেটে গেছে 1.5 বছরেরও বেশি সময়। ইডি শীত কমে চলে গিয়েছিল। আবার নির্বাচন আসতে ইডির তৎপরতা বেড়েছে। দেখুন, এই কেন্দ্রীয় এজেন্সি, আমি যতই বলি এটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা, কিন্তু এগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই চলে। কেন্দ্রীয় সরকারের যারা শীর্ষ নেতৃত্ব, তাদের নির্দেশেই কোন তদন্ত গতিপ্রাপ্ত হবে, কোন তদন্ত ধামাচাপা পড়বে, এটা নির্দিষ্ট হয়। ঠিক যেমন আমাদের সিআইডি, তেমনি কেন্দ্রীয় সরকারের ইডি বা সিবিআই। ইডি অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন হলেও আসলে ইডি চালনা করা হয় অমিত শাহের মন্ত্রক থেকে, আনঅফিসিয়াল। এখন কেন বড় উইকেট পড়ার সম্ভাবনা? দেখুন, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি আবার তল্লাশি চালিয়েছিল। তার ছেলে রেস্টুরেন্টে তল্লাশি চালায়, নিতাই দত্তের গুদামে তল্লাশি চালায়। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে প্রচুর নথিপত্র তারা জোগাড় করেছিল এবং 45 লক্ষ টাকার নগদ তারা বাজেয়াপ্ত করেছিল। তারপর বেশ কয়েকদিন কেটে গেছে, কিন্তু কয়েকদিন হলো ইডির তৎপরতা কিন্তু খুব বৃদ্ধি পেয়েছে। কোথায় কোথায় ইডি যাচ্ছে দেখুন। বেলেগাড়া সিআইটি মোড় অঞ্চলে একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ডেভেলপার আছেন, তিনি হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত। তার বাড়িতে ইডি হানা দিয়েছিল। ভদ্রলোকের নাম রণজিৎ চৌধুরী। তার এক দাদাও আছেন, তিনি কাপড়ের ব্যবসা করেন। বেলেঘাটার আদি বাসিন্দা, পুরনো কংগ্রেসী। তাদের পরিবারের এক সদস্য শচীন চৌধুরী কেন্দ্রে মন্ত্রী ছিলেন। হুগলিতে এদের আদি বাড়ি, পুজো হয়। এখন হঠাৎ করে রণজিৎ চৌধুরীর বাড়িতে ইডি হানা দিল কেন? রণজিৎ চৌধুরী সুজিত বসুর প্রায় 40 বছরের পুরনো বন্ধু। সেটা রণজিৎ বাবু ঘনিষ্ঠ মহলেও বলেন যে সুজিত আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তা রণজিৎ বাবু, আমি 3-4 বছর আগেও জানতাম, কলকাতায় 100টার উপর স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং করেছেন। উনি কিন্তু বড় কমপ্লেক্স করেন না, 4 স্টোরি 5 স্টোরি স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং সারা কলকাতা জুড়ে আছে, এবং তার 2টো হোটেল আছে, ট্রাভেলের ব্যবসা আছে, আরো নানাবিধ ব্যবসা আছে। বাড়িতে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা আছে। তো হঠাৎ করে রণজিৎ চৌধুরীর বাড়িতে ইডি গেল কেন? সুজিত বসুর ঘনিষ্ঠ বন্ধু এই রণজিৎ চৌধুরী, তার বাড়িতে ইডির হানা দেওয়া আমি কাকতলীয় বলে মানতে রাজি নই। যদিও রণজিৎ চৌধুরী এলাকায় রঞ্জু দা হিসাবে পরিচিত,
একসময় সিপিআইএম এর সঙ্গে যুক্ত ছিলেন। বেলেগাড়া মানিকতলা জোনাল কমিটি যারা ছিলেন তাদের সঙ্গে রণজিৎ বাবুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রয়াত মানব মুখার্জির ঘনিষ্ঠ ছিলেন, তুহিন বেরার ঘনিষ্ঠ ছিলেন। তো উনি এই ব্যবসাটা করছেন ৯-এর দশকের প্রায় শুরু থেকেই। উনি কিন্তু তৃণমূল জমানায় বড় ব্যবসায়ী হননি, ২ দশক বাম জমানাতে ব্যবসা করেছেন। তারপরে তৃণমূল ক্ষমতায় আসায়, সুজিত বাবু মন্ত্রী হওয়ায় অনেকে বলেন তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। তাহলে রণজিৎ বাবুর বাড়িতে ইডির অভিযান কাকতলীয় নয়, এটা ওই পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত, এটাই দাবি করছেন যারা খবরাখবর রাখেন। ২, লেকটাউনের রেডিয়েন্ট এন্টারপ্রাইজ, ঢনঢনিয়া ব্রাদার্স, যাদের তালাতলাতে অফিস আছে, ইডির অভিযান। ইডি সূত্র দাবি করছে 10 কেজি সোনার গয়না, সোনার বার, যার বাজার মূল্য 10 কোটি টাকার বেশি, তালাতলা থেকে নগদ 1 কোটি 10 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই যে সোনার গয়না এবং সোনার বার, তার কোনো প্রপার ইনভয়েস নাকি দেখাতে পারেননি ওই ব্যবসায়ী পরিবারের সদস্যরা। ওই যে 1 কোটি 10 লক্ষ টাকার নগদ উদ্ধার হয়েছে, সেই টাকার উৎস তারা জানাতে পারেননি। এরাও কিন্তু ওই প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ, লেকটাউনে বিলাসবহুল ফ্ল্যাটে তারা থাকে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ তাদের অফিসে, বাড়িতে ইডির অভিযান কেন? দেখুন, প্রভাবশালীরা যাদের নাম এই বিভিন্ন দুর্নীতিতে উঠেছে, তারা দুর্নীতির টাকা কিভাবে ব্যবহার করেন? তারা কি নিজের বাড়িতে নগদ জমা রাখেন? না, রাখেন না। তারা ঘনিষ্ঠ ব্যবসায়ী বা বন্ধুদের সেই টাকাটা দেন তাদের ব্যবসায় খাটাবার জন্য। যখন প্রয়োজন হয় প্রভাবশালীর, তখন তারা বলেন যে আমাকে এত টাকা দিতে হবে, তখন তারা দিয়ে দেন। ধরুন, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন বা যারা রিয়েল এস্টেট ডেভেলপের কাজ করেন, তাদের মজুরি বাবদ নগদ টাকা মেটাতে হয়, প্রতিদিন মেটাতে হয়। যারা কনস্ট্রাকশনের কাজ করেন, যারা রিয়েল এস্টেট ডেভেলপার হিসাবে পরিচিত, সেই নগদ টাকার সংস্থানটা এই প্রভাবশালীদের কাছ থেকে যে নগদ টাকা পান, সেই টাকা দিয়েই নাকি মেটানো হয়। এটা জনশ্রুতি রয়েছে, সত্য মিথ্যা জানি না। কিন্তু প্রশ্ন হলো, ইডি সূত্র থেকে, সংবাদপত্র থেকে জানা যাচ্ছে যে পুরনিয়োগ দুর্নীতিতে কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। সেই টাকা প্রভাবশালীদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায় খাটছে, কিছু টাকা বিদেশে পাচার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে বেলেঘাটার প্রতিষ্ঠিত ব্যবসায়ী রণজিৎ চৌধুরীর বাড়িতে ইডির হানা। 2, লেকটাউন নিবাসী রেডিয়েন্ট এন্টারপ্রাইজের কর্ণধার 2 ভাইয়ের বাড়িতে ইডির হানা, গয়না নগদ বাজেয়াপ্ত করা। এরা দুজনেই কিন্তু এই প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছেন। অনেকে বলছিলেন না যে ইডি কি ঘুমিয়ে পড়ল? দেখুন, মানি ট্রেলিংটা ধরা অত সহজ নয়, আর প্রভাবশালীরা খুব আঁটঘাট বেঁধেই কাজ করে। 2 বছর আগে কাগজে প্রথম পাতায় খবর বেরিয়েছিল যে বিদেশে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে প্রভাবশালীরা সেখানে টাকা জমা রেখেছে, দুর্নীতির টাকা। দুরাত্মার যেমন ছলের অভাব হয় না, এই দুর্নীতিবাজ প্রভাবশালীরাও জানে কিভাবে দুর্নীতির টাকাকে সরিয়ে রাখতে হয়, কিভাবে বিভিন্ন পদ্ধতিতে এই কালো টাকাগুলোকে সাদা করতে হয়। তাহলে যেভাবে তদন্ত এগোচ্ছে, তাতে কিন্তু এই আশঙ্কাটা অনেকের মনে তীব্র হচ্ছে যে পার্থ বালুর মতো আরো কোনো প্রভাবশালীর দরজায় আবার কড়া নাড়বে ইডি। এবং সেটা কিন্তু নিছক অভিযান করা, নথি তথ্য জোগাড় করার জন্য নয়। নথি তথ্য তাদের জোগাড় হয়ে গেছে, এখন ওই মিসিং লিঙ্কগুলো তারা মেলাচ্ছে। এবং সেই জন্যই দেখুন, ওই প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠদের বাড়িতে ইডির অভিযান হচ্ছে।
তার মানে তাদের কাছে নিশ্চয়ই কোনো খবর আছে যে ওই প্রভাবশালী মন্ত্রী যার বিরুদ্ধে পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতির ফলে প্রাপ্ত টাকা বিভিন্ন জায়গায় সরিয়েছেন। তাহলে ইডির কাছে নিশ্চয়ই খবর আছে যে কাদের কাদের কাছে সেই টাকাটা থাকার সম্ভাবনা এবং সেই টাকা দিয়ে তারা কি করেছেন। সেই জন্যই কিন্তু এই অভিযান, অর্থাৎ এই মালাটা গাঁথা প্রায় সম্পূর্ণ। হয়তো এখনো কিছু মিসিং লিঙ্ক আছে এবং আগামী দিনে দেখবেন হঠাৎ করে একটা বড় কিছু ডেভেলপমেন্ট হবে, খুব দেরি নয়। যারা দীর্ঘদিন ধরে সিবিআই এবং ইডিবিট কাভার করছেন সাংবাদিকরা, তারা বলছেন যে মালা গাঁথার প্রক্রিয়া কার্যত সম্পূর্ণ, আদালত গ্রাহ্য নথি প্রমাণও জোগাড় হয়ে গেছে। এখন শুধু ওই সবুজ সংকেতের অপেক্ষায়, সম্ভবত সেই সবুজ সংকেত দেওয়াও হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে বড় কোনো উইকেটের পতন হতে পারে, সেই আশঙ্কা শাসক দলের মধ্যে তীব্র হচ্ছে। কারণ এরা তো চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করেছে। প্রাথমিকে বলুন, এসএসসি বলুন, পুরসভায় নিয়োগ বলুন, এমন কোনো ক্ষেত্র পাবেন না যেখানে নিয়োগ স্বচ্ছভাবে এরা করেছে। সর্বত্র দুর্নীতি, সর্বত্র টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে। এবং এটা এতটা বড় দুর্নীতি, এই দুর্নীতিতে টাকার অঙ্ক সব মিলিয়ে যদি দেখেন আপনি, এসএসসি, প্রাথমিক, এই পুরসভার কয়েক হাজার কোটি টাকা। আমরা তখন শুধু হিমশৈলের চূড়োটুকু পেয়েছি, পুরোটা তো আমাদের জানতে হবে এবং জানা যাবে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, কিংপিন ধরা পড়বেই। এবং কত টাকা ট্রানজাকশন হয়েছে এই চাকরি বিক্রি করে সেটাও জানা যাবে। এমন ভাবে টাকা পাচার হয়েছে, বাইরে হয়েছে, বিভিন্ন ব্যবসায় লাগানো হয়েছে এই দুর্নীতির টাকা, সেটা রাতারাতি ওইভাবে খুঁজে পাওয়া সম্ভব নয়। তার জন্য অনেক কাঠখড় পোয়াতে হয়, অনেক মিসিং লিঙ্ককে খুঁজতে হয়, ফিনান্সিয়াল অডিট করতে হয়, প্রয়োজনে নথিপত্রের ফরেন্সিক অডিট করতে হয়, করে একটা কনক্লুশনে আসে এবং আদালত গ্রাহ্য তথ্য এবং নথি পেশ করতে হয়। সেই প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার মুখে। আমরা কেউ ভেবেছিলাম যে বালু মল্লিক অ্যারেস্ট হবে? পার্থ চট্টোপাধ্যায় 22 জুলাই 2022 অ্যারেস্ট হলেন। 21 জুলাইয়ের সভায় তিনি দাপিয়ে বেরিয়েছিলেন, পরের দিনই তার বাড়িতে ইডির অভিযান হলো। মানিক অ্যারেস্ট হবে আমরা কেউ ভেবেছিলাম? হয়েছে তো অ্যারেস্ট। কেষ্ট তিহারের মাটিতে গড়াগড়ি খাবে আমরা কেউ ভেবেছিলাম? ভাবিনি, কিন্তু হয়েছে। এই পুরনিয়োগ দুর্নীতিতেও কিন্তু ইন্দ্রপতন হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তদন্তের গতি প্রকৃতি সেরকমই ইঙ্গিত দিচ্ছে। কবে হবে, কখন হবে, সেটা তো আমি ভবিষ্যৎবাণী করতে পারি না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু যারা ইডি এবং সিবিআই এর খবরাখবর রাখেন পেশাগত কারণে, তাদের সঙ্গে কথা বলে এইটুকু আমি বুঝতে পেরেছি, যে কোনো মুহূর্তে কোনো প্রভাবশালীর বাড়িতে অভিযান হতে পারে এবং সেই অভিযানে গ্রেপ্তারির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তথ্যভিজ্ঞ মহল। এবং বিগত কয়েকদিনে পুরনিয়োগ দুর্নীতি সম্পর্কিত ইডির যে তদন্ত বা তাদের অভিযান, সেটা তারই ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে বলছেন। এসআইআর এর আবহে রাজ্য প্রশাসন চাপে, শাসক দল চাপে। ছোটবাবু বিজেপির স্থানীয় নেতাদের গাছে বেঁধে রাখার পরামর্শ দিয়েছেন। এগুলো হচ্ছে হতাশার বহিঃপ্রকাশ, এগুলো হচ্ছে আত্মবিশ্বাস না থাকলে যা হয়। আরে এসআইআর হচ্ছে ওকলা, যে সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে আছে, তাদের আবার এসআইআর এর ভয় কি? তারা তো ড্যাং ড্যাং করে জিতবে।
একটা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, এটা কি শুধু তৃণমূলের দাবি, এটা আমাদেরও দাবি। ভারতীয় নাগরিক যার ভোটদানের বয়স হয়েছে তার নাম যেন তালিকায় থাকে। কমিশনের কাজ ইনক্লুশন করা, এক্সক্লুশন নয়। কিন্তু তার মানে এই নয় যে মৃত ভোটারের নাম, একাধিক জায়গায় নাম আছে এমন ভোটার বা অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে নথিপত্র জোগাড় করে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম তালিকায় রেখে দিতে হবে, একেবারেই নয়। তালিকাটাকে ত্রুটিমুক্ত স্বচ্ছ করতে হবে। ভারতীয় নাগরিকরাই জনপ্রতিনিধি নির্বাচন করবে। যেমন অনুব্রত মণ্ডল, তাহলে বিলম্বিত বোধোদয় হয়েছে না কি হয়েছে, কাজল শেখের দাপটে অতিষ্ঠ হয়ে বলছেন এসআইআর এর ভয় পাওয়ার কি আছে। এটাই তো বলছি, এসআইআর এর শাসক ভয় পাচ্ছে কেন। বাচাল হুমায়ুন কবির বিগত 10 দিন কত কথাই বলেছেন, স্যার তো আর প্রেস রাখা সম্ভব হচ্ছে না, সেও বলেছে এসআইআর হলে অসুবিধা নেই। হ্যাঁ, এটাই তো বলছি আমরা, এসআইআর হলে অসুবিধা নেই, কিন্তু রুটিন প্রক্রিয়া, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়বদ্ধতা পালন করছে। রাজ্য প্রশাসনের উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা। এত আতঙ্ক কেন শাসক দল? তারই টালমে কুচকালা হয়। তাহলে যে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হচ্ছে তৃণমূলের বিভিন্ন নেতার গলাতে, সেটা একেবারেই ফাঁপা। এর থেকে এরা প্রমাণিত হয়ে যায়। যারা 250টা আসন জিতবো বলে দাবি করে, বিজেপিকে 50-এর নিচে নামিয়ে রাখবো বলে হুঙ্কার দেয়, যারা বলে আমরা এত সামাজিক প্রকল্প করেছি, জন্ম থেকে মৃত্যু সরকার পাশে আছে, একটা রুটিন প্রক্রিয়ায় তাদের এত ভয় কেন? এত পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার আশঙ্কা কেন? অর্থাৎ এর থেকে এটা প্রমাণিত হয় শাসক ভোটে জিতেছে ঠিক আছে, কিন্তু তাদের এই ভোটে জেতার পিছনে আরো অনেক অঙ্ক আছে। সেই অঙ্কগুলো এসআইআর হলে আর খাটবে না, সেই জন্য তারা আর্তনাদ শুরু করেছেন। কিন্তু লাভ হবে না। এসআইআর হবে, নো এসআইআর নো ভোট, দেয়াল লিখন স্পষ্ট। যতই ধমক চমক হুমকি দেখে নেব, গাছে বেঁধে রাখবো, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, কমিশনের দপ্তর 1 লক্ষ লোক নিয়ে ঘেরাও করব, যা খুশি বলুন, এসআইআর হবে। এসআইআর ছাড়া ভোট হবে না। এই দেয়াল লিখনটা আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন। আতঙ্কের বশে আপনাদের এই আর্তনাদ। কমিশন বলে দিয়েছে যে নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের এবং বিএলওদের নিরাপত্তা রাজ্যকে দেখতে হবে। সেখানে বিএলওরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তার দায়ভার রাখছে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, ভগবান করুন যেন কিছু না ঘটে, আমি অন্তর থেকে প্রার্থনা করছি সুষ্ঠুভাবে সবকিছু হয়, বিএলওরা নিরাপদে নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করতে পারে। কিন্তু একটা আশঙ্কাও তো থাকে, যেভাবে শাসক দল হুমকি দিচ্ছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি, চোখ উপড়ে নেবার হুমকি, তাহলে একটা অভিঘাত তো তৈরি হয় শাসক দলের ক্যাডারদের মধ্যে। তারা উত্তেজনার বশে কোনো কাণ্ড ঘটিয়ে ফেললে তার দায় কিন্তু শাসক দল এড়াতে পারবে না। তেমন হলে তখন কমিশন এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেবে। এই প্রশাসনের আন্ডার এসআইআর হবে না। 26-এর 5ই মের পরতেই সরকার থাকছে না। আর নির্ভুল ভোটার তালিকা ছাড়া কেউ কমিশনকে বাধ্য করতে পারে না আপনাকে ভোট করতে হবে। অন্য রাজ্যে এসআইআর হবে 26-এর মে মাসের পর, যখন এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে, রাজ্যপাল দায়িত্ব নেবেন, তখন এসআইআর হবে। তখন দেখবেন সব গর্তে ঢুকে গেছে। দলদাস প্রশাসন হঠাৎ দেখবেন নিরপেক্ষ সততার মূর্ত প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করেছে। তখন দেখবেন খুব নির্বিঘ্নে এসআইআর হচ্ছে, ধমকানি চমকানি নেই, নির্ভুল ভোটার তালিকা হবে, তারপর ভোট হবে। নো এসআইআর নো ভোট, এটা সময়ের দাবি, বাংলার মানুষের দাবি। কে কোন দলের সমর্থক জানার দরকার নেই। নির্ভুল ভোটার তালিকা, প্রকৃত ভারতীয়দের নাম ভোটার তালিকায় থাকবে,
সেই ভোটাররাই জনপ্রতিনিধি নির্বাচন করবে, সরকার নির্বাচন করবে। এটাই একজন ভারতবাসী হিসাবে আমরা চাই। তাই এসআইআর কে পূর্ণ সমর্থন প্রত্যেক মানুষের করা উচিত। নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের প্রাথমিক শর্ত।